প্রায় 50 বছর ধরে নাস্তিকতার প্রচার চালিয়ে যাবার পর 2004 সালে পৃথিবীর নেতৃত্বস্থানীয় এবং সুপরিচিত নাস্তিক অ্যান্টন ফ্লিউ এই সিদ্ধান্তে উপনীত হন যে অবশ্যই এ মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন। জীবনভর দার্শনিক অনুসন্ধানের পর এবং একজন নাস্তিক হিসেবে নিজের প্রায় সম্পূর্ণ জীবন কাটানোর পর শেষ পর্যন্ত অ্যান্টন ফ্লিউ এই উপসংহারে পৌঁছান যে সকল যুক্তি প্রমাণ একজন স্রষ্টার অস্তিত্বের দিকে নির্দেশ করে। জীবনের বেশিরভাগ সময় ধরেই নাস্তিকতায় দার্শনিক বীরপুরুষ হিসেবে পরিচিত ফ্লিউ যখন তার এই উপসংহার ঘোষণা করলেন, তখন তাড়াহুড়ো করে অন্যান্য নাস্তিকরা তাকে জরাগ্রস্ত বিমূর্তিতে পাওয়া বুড়ো বলে প্রমাণের জন্য উঠে পড়ে লাগলো। তারা প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেল শেষ বয়সে গিয়ে ফ্লিউ কিছু খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে নিজের মত বদলেছেন। ফ্লিউ এই অভিযোগ অস্বীকার করলেন এবং নাস্তিকতা থেকে আস্তিকতার দিকে তার এই দার্শনিক যাত্রা বর্ণনা করে একটি বই লিখলেন, দেয়ার ইজ এ গড, হাউ দি ওয়ার্ল্ড মোস্ট নোটোরিয়াস অ্যাথিস্ট চেঞ্জ হিজ মাইন্ড। কোন যুক্তি ও প্রমাণের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তে পৌঁছলেন এই বইতে ফ্লিউ তা ব্যাখ্যা করলেন। তার বইয়ের 88 পৃষ্ঠায় তিনি বলেন, এখন আমি বিশ্বাস করি এক অসীম বুদ্ধিমত্তা এই মহাবিশ্বকে অনিশ্চিত থেকে অস্তিত্বে আনয়ন করেছেন। আমি বিশ্বাস করি যে সুশিক্ষিত নিয়মগুলো দ্বারা এই মহাবিশ্ব পরিচালিত হয়, সেগুলোর মাধ্যমে একজন স্রষ্টার ইচ্ছা ও অস্তিত্ব প্রতিবাদ হয়। আমি বিশ্বাস করি জীবন এবং জীবনধারার উৎস অশিরিক। অ্যান্টন ফ্লিউ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজতান্ত্রিক পাঠচক্রে খুঁজে পাওয়া স্রোতের সাথে ঘা ভাসানো নিরামিষ নাস্তিক কিংবা সামওয়ার ইন ব্লগ বা মুক্তমনাতে ইংরেজি থেকে অনুবাদ করে মুক্ত চিন্তার পতাকা উড়ানো গালিবাজ শব্দ সন্ত্রাসী জাতীয় নাস্তিক ছিলেন না। খুব অল্প বয়সে নাস্তিকতার উপর একটি লেখা প্রকাশ ফ্লিউ করে দার্শনিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন। 1950 সালে প্রকাশিত থিওলজি অ্যান্ড ক্লাসিফিকেশন নামের এই পেপারটি গত 50 বছরে বারবার পুনর্মুদ্রণ করা হয়েছে। ফ্লিউর এই লেখা দার্শনিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং ফ্লিউর জন্য এনেছিল একজন তুখোর দার্শনিক হিসেবে বিশ্বজোড়া খ্যাতি। পুরো ক্যারিয়ার জুড়ে একাডেমিক জগতের সর্বোচ্চ পর্যায়ে ছিল ফ্লিউর অবস্থান। এক পর্যায়ে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে অধিকাংশ নাস্তিকদের মধ্যে উপস্থিত একটি বৈশিষ্ট্য থেকে ফ্লিউ মুক্ত ছিলেন। অধিকাংশ নাস্তিক নিজের নাস্তিকতার দিকে যাত্রার প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান, দর্শন, যুক্তি নিয়ে সামান্য ঘাটাঘাটি করে, কিন্তু নাস্তিকতার বিশ্বাসে সম্পূর্ণভাবে প্রবেশ করার সর্বশেষ বৈজ্ঞানিক আবিষ্কার এবং দার্শনিক যুক্তিতর্ক সম্পর্কে তারা চিন্তা করা বন্ধ করে দেয়, অথবা শুধুমাত্র নিজেদের সংকীর্ণ বিশ্বাসের লেন্স দিয়ে সব কিছু বিচার করে। এই জায়গাটাতে ফ্লিউ ছিলেন আলাদা। ফ্লিউর একটি দুর্লভ গুণ ছিল, প্রমাণাদি যেদিকে নিয়ে যায় তার অনুসরণ করার নীতির কথা তিনি বাকি নাস্তিকদের মতো শুধু মুখে দাবি করতেন না, বরং সত্যিকারভাবে এই নীতির অনুসরণ করতেন। তার বইয়ের 135 পৃষ্ঠায় তিনি লেখেন, এমনকি বিগ ব্যাং তত্ত্ব কিংবা ফাইন টিউনিং তত্ত্ব প্রকাশের বহু পূর্বেই আমার অন্যতম সেরা 2টি ধর্মতত্ত্ব বিরোধী বই প্রকাশিত হয়েছিল। কিন্তু 80-র দশকের শুরুর দিকে আমি এই বিষয়গুলো নিয়ে পুনরায় চিন্তাভাবনা করতে শুরু করলাম। আমি এই কথা স্বীকার করেছিলাম যে সমসাময়িক মহাজাগতিক আবিষ্কারগুলোর কারণে নাস্তিকরা বিব্রত হতে বাধ্য। কারণ থমাস আকুইনিস দর্শনের মাধ্যমে যেটা প্রমাণ করতে পারেনি তা মহাবিশ্ব তত্ত্ববিদরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে শুরু করলেন। আর এই কারণেই শেষ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের অগ্রগতি এবং নতুন আবিষ্কার তাকে এই সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে যে একজন বুদ্ধিমান সত্তাই এই মহাবিশ্বের উদ্ভাবন এবং ডিজাইন করেছেন। তিনি দেখলেন যে বিগ ব্যাং তথ্য অনুসারে ধারণা করা হয় মহাবিশ্ব আনুমানিক 13 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে। যদি একে সঠিক বলে ধরে নেওয়া হয় তাহলে আমরা বর্তমানে জটিল পর্যায়ের জীব এবং জীববৈচিত্র্য দেখি। বিবর্তনের মাধ্যমে তাতে উপনীত হবার মতো যথেষ্ট সময় পাওয়া যায় না। এছাড়া মাইক্রোবায়োলজি এবং ডিএনএর ব্যাপারে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার তাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করে যে এসব কিছুর পিছনে অবশ্যই একটি বুদ্ধিমান সত্তা আছে। 2007 সালে বেঞ্জামিন উইকারের সাথে সাক্ষাৎকারে ফ্লিউ বলেছিলেন, আমার সৃষ্টিকর্তার বিশ্বাস করার পেছনে কাজ করেছে আইনস্টাইন সহ আরও বহু বিখ্যাত বিজ্ঞানীদের মতের সাথে ক্রমবর্ধমান একাত্মতা যা আমি অনুভব করেছিলাম। আইনস্টাইন সহ আরও অনেক বিজ্ঞানী তাদের সূক্ষ্মদর্শিতার কারণে এই মত ব্যক্ত করেছিলেন যে এই মহাবিশ্বের অন্তর্নিহিত এবং সুসংহিত জটিলতার পেছনে একজন বুদ্ধিমান সত্তার ভূমিকা আবশ্যক। এছাড়া আমি নিজে ব্যক্তিগত এই উপসংহারে পৌঁছালাম যে জীবন ও জীববৈচিত্র্য মহাবিশ্বের চাইতেও বেশি জটিল, শুধুমাত্র একটি বুদ্ধিমান উৎসের দ্বারাই ব্যাখ্যা করা যায়।
নাস্তিকরা সবসময় দাবি করে শুধু সাধারণ অশিক্ষিত অজ্ঞ লোকেরা যারা কোনো চিন্তাভাবনা করে না তারাই ধর্মে বিশ্বাস করে, কিন্তু আন্টিন ফ্লু নাস্তিকদের সব যুক্তি জানতেন। এমনকি বর্তমানে নাস্তিকরা যেসব যুক্তি ব্যবহার করে এর অনেকগুলি তিনি নিজেই দাঁড় করিয়েছিলেন। নাস্তিকতার পক্ষে তিনি 30টির মতো বই লিখেছিলেন, কিন্তু যেহেতু তিনি অন্ধ অবিশ্বাসী ছিলেন না, তাই শেষ পর্যন্ত তিনি সেই উপসংহারে পৌঁছেছিলেন সব যুক্তি ও প্রমাণ যে দিকে নির্দেশ করছিল। আর তাই তিনি স্বীকার করে নিয়েছিলেন এই মহাবিশ্ব একজন স্রষ্টা থাকা আবশ্যক। একজন নাস্তিক হিসেবে আন্টিন ফ্লুর দার্শনিক পথ পরিক্রমার সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য হলো প্রমাণ ও যুক্তির অনুসরণের ব্যাপারে তার সদিচ্ছা, যা অন্যান্য নাস্তিকদের ক্ষেত্রে অধিকাংশ সময় অনুপস্থিত। যখন ফ্লুর পাশাপাশি আপনি একজন ডকিন্স, হ্যারিস কিংবা ডেনেটকে দাঁড় করাবেন, তখন তাদের আত্মকেন্দ্রিক, উগ্র, অপরিপক্ক এবং ঝগড়াটের রূপ খুব সহজেই ধরা পড়বে। 2010 সালে আন্টিন ফ্লু মারা যান একজন আস্তিক হিসেবে, কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী না হয়ে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে অন্য কোনো এক সময় আলোচনা করা হবে।